শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে নিটল টাটা এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ ব্যক্তিদের দুর্নীতি, অসঙ্গতি, জনপ্রতিনিধিদের সোনা চোরাচালানের জেরে খণ্ডবিখণ্ড লাশের খবরের পাশাপাশি গণমাধ্যমে উঠে আসছে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে হতাহতের ঘটনা। সঙ্গত কারণেই আমাদের আজকের আলোচ্য বিষয় আমরা রেখেছি কেন বাড়ছে অস্থিরতা, রাগ এবং অপরাধ। এ বিষয়ে আলাপ করবার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। রয়েছেন মানবাধিকার কর্মী জনাব নূর খান লিটন এবং আমাদের সাথে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও অপরাধ বিশেষজ্ঞ ডক্টর তৌহিদুল হক। এছাড়া অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন ডিএমপির সাবেক কমিশনার জনাব নাঈম আহমেদ। আপনাদের তিনজনকে অনুষ্ঠানে স্বাগত। প্রিয় দর্শক, আপনারা যারা অনুষ্ঠান দেখছেন, আশা করছি পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদেরকে সাথে পাব। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকে সম্প্রচারিত হচ্ছে। সেক্ষেত্রে facebook.com/ATN বাংলা অনলাইন এই লিঙ্কে ক্লিক করলে আপনারা অনুষ্ঠানটি দেখতে পাবেন। কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল আলোচনায়, কিন্তু তার আগে একটি ঘটনা উল্লেখ করতে চাই। শুরুতে যেটি বলছিলাম যে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে হতাহতের মতো ঘটনা। সম্প্রতি দিনটি 6 জুন। ঝুমুর কান্তি বাউল ঢাকা একটি বাইং হাউসে উনি সিনিয়র মার্চেন্ডাইজার হিসাবে কর্মরত ছিলেন, কাজ করতেন। নরসিংদী থেকে ঢাকায় আসতেন। চট্টগ্রাম থেকে যে ট্রেন আসতো, সেই ট্রেন আসে সেই ট্রেনে করে উনি আসতেন এবং 6 জুন যেটি হয়েছে, বাড়ি থেকে বের হয়েছিলেন ভোরে। সেখানে প্রতিদিনের মতোই ঢাকাগামী ট্রেনে উঠেছেন। ট্রেনে যথেষ্ট ভিড় ছিল। এক পর্যায়ে এক সহযাত্রী, তার সাথে কথা কাটাকাটি হয় এবং এর জেরে তাকে উপর্যুপরি কিল ঘুষি মারা হয়, আহত করা হয়। উনি ট্রেনে লুটিয়ে পড়েন। ওনাকে হসপিটালে নিয়ে যাওয়ার পথে মৃত্যুবরণ করেন। কতটা বেদনাবিধুর, কতটা হৃদয় বিদারক হতে পারে একটি তুচ্ছ ঘটনা, একটি পরিবারকে দুঃখিত কিভাবে সর্বস্ব শেষ করে দিতে পারে। কারণ যার কথা বলছি, উনি তার পরিবারের একমাত্র অবলম্বন। বয়স 48 বছর, 2টি ফুটফুটে মেয়ে, ওনার স্ত্রী আছেন, ভাই বোন যারা রয়েছেন তাদেরও উনি দেখতেন। আজ উনি নেই। ওনার বোন আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন, স্নিগ্ধা বাউল। আমরা তার কাছে কিছু শুনবার চেষ্টা করব, আসলে যে বিষয়গুলো আমাদেরকে নাড়া দেয়। পরিবারের একজন সদস্য হিসেবে উনি কতটা স্বাভাবিকভাবে বিষয়গুলো তুলে ধরতে পারবেন, গণমাধ্যমে দর্শকদের উদ্দেশ্যে সেটি কতটা বোঝা যাবে সেটিও বিষয়। কিন্তু তারপরেও আমরা আলোচনার তাগিদেই বিষয়টি আনবার চেষ্টা করছি এবং ওনাকে যুক্ত করবার চেষ্টা করছি। স্নিগ্ধা বাউল, আপনি শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, আপনাকে শোনা যাচ্ছে। আপনি একটু দয়া করে পেছনে চেপে বসবেন, তাহলে আপনাকে দেখা যাবে। এরপরে আপনি এই যে একটু পেছনে সরে বসবেন। জি। আসলে এভাবে যে কখনো আপনাদের সাথে কথা হবে, এটা আমরা আসলে কখনোই ভাবিনি। আমরা একেবারে মধ্যবিত্ত পরিবার। আমরা যার যার মতো করে যেভাবে হয় আর কি, আমাদেরকে বাবা খুব কষ্ট করে পড়াশোনা করিয়ে আমরা চাকরিজীবী পরিবার। তো দাদা আমার দাদা আমার পড়াশোনা করিয়েছেন। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি। আমার পড়াশোনার জন্য আমার দাদা আসলে বিয়ে করতে সময় নিয়েছিলেন, যে আমার পড়াশোনাটা শেষ হোক। তো এরকম ভাবে আমরা আসলে জীবন যুদ্ধে যুদ্ধ করে যাচ্ছিলাম। কোনো স্বপ্ন হচ্ছিল, কোনো স্বপ্ন হচ্ছিল না। তো সেদিন আমার দাদা যথারীতি আহ অফিস করার জন্য সকালে বের হয় এবং সকালবেলা ট্রেনে আসে। আমি আজকে যিনি সাক্ষ্য দিয়েছেন, যিনি সামনে ছিলেন, তার নাম দিলারা, তার সাথে আমার কথা হচ্ছিল। উনি আমাকে জানালেন যে
ওনারা একসাথে ট্রেনে উঠেছেন, একই কামরা একই দরজা দিয়ে উঠেছেন। ওঠানোর পর উনি গিয়ে বাঁ পাশে দাঁড়ালেন আর দাদা ডান পাশে ছিলেন। তো দাদা প্রথমে একটা সিটে একটু বসার জন্য অনুরোধ করার পরে যিনি ছিলেন ওইখানে উনি তাকে বসতে দেয়নি, না বসাতে উনি গিয়ে ও জানালার সামনে একটু দাঁড়ানোর চেষ্টা করেছে। তো উনি প্রথমেই তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তো ধাক্কা দিয়ে যখন ফেলে দেয়, ফেলে দেওয়ার পর দাদা উঠে বলে যে ধাক্কা মারছেন কেন। তো সেটা বলার পর ও দিলারা আমাকে যেটা বললো যে প্রথমেই ওকে একটা ঘুষি মারে আর ওর অন্ডকোষে চেপে ধরে। ধরার পর দাদা হচ্ছে ঘুষিটা এমন একটা দুইটা না, মানে সে উপর্যুপরি ঘুষি মারতে থাকে। এর মধ্যে ট্রেনের সবাই যারা ছিল তারা হচ্ছে হৈ হৈ করে যখন আসছে, তখন কয়েকজন খেয়াল করলো যে আমার ভাই ট্রেনে পড়ে আছে আর কি, যে আহ, অচেতনের মতো। তো তখন তাদের মাঝ থেকে কেউ বলছিল যে দাদা পড়ে গেছে পড়ে গেছে। তো তখন দিলার আমাকে বলল যে আপা আমরা দাদাকে তখন মাথায় পানি এবং ট্রেনের ভেতরেই একেবারে খুব স্বল্প সময়ের মধ্যে ঘটনা। তো তখন পানি দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু আমার মনে হয়েছে দাদা তখন পানিটা খেতে পারেনি, উনি হয়তো তখনই আসলে আমাদের ছেড়ে চলে গেছেন। তো এর মধ্যে সবাই তো আসলে কর্মজীবী, সবাই ছুটছে যার যার অফিসে। এর মধ্যে তিন চারজন ওকে, আমি মাছরাঙা টিভির ফুটেজে দেখেছি যে চারজন, দুইজন দুই পায়ে দুইজন দুই হাতে ধরে ওকে ট্রেন থেকে নামিয়ে একটা জায়গায় হচ্ছে রেখে ট্রেনটা আবার চলে যায়। ওর সাথে একজন সহযাত্রী ছিল যিনি আমাদের সাথে পারিবারিকভাবে যুক্ত ছিল। উনি আমার মেজো বোনের হাজবেন্ডকে ফোন করেন যে উনি ট্রেনের মধ্যে কিছু একটা হয়েছে, উনি অসুস্থ, আপনারা আসেন। তো এর মধ্যে আমার মেজো বোনের হাজবেন্ড দৌড়িয়া স্টেশনে যায়। এর মধ্যে একজন ভদ্র মহিলাও এগিয়ে আসেন। এর মধ্যে আর দুইজন ছেলে, তারা চারজন মিলে তাকে হসপিটালে নিয়ে যায়। খবর পেয়ে আমার বাবা আমার বৌদি তারাও হসপিটালে যায়, তখন ডাক্তার বলেন যে উনি তো আর নেই। আসলে এই ঘটনাটা, আমার দাদা ঘর থেকে বেরিয়েছে 6:30, আর 7টার মধ্যে আমরা আসলে খবর পেয়ে যাই যে নাই। এই যে একজন মানুষ আসলে ঘর থেকে বের হলেন এবং 8 ঘন্টার মধ্যে আমরা কোনো কারণ ছাড়া, যে লোকটাকে আমরা চিনি না, যার সাথে আমাদের কোনো ধরনের বাদ বিবাদ কোনো কিছু নেই, এবং আমার কাছে আসলে যেটা মনে হয়েছে সে হয়তো জানে যে কিভাবে আঘাত করলে একটা মানুষ সবচেয়ে বেশি দুর্বল হয়, বা আঘাতের জায়গাগুলো তার কাছে খুব পরিচিত ছিল যে সেখানে আঘাত করলে হয়তো সে আর উঠে দাঁড়াতে পারবে না। এখন আমরা আসলে কি করব? মানে আম আমরা এখনো ট্রমার মধ্যে আছি। আমরা আমি হয়তো কথা বলছি, কথা বলার চেষ্টা করছি। কিন্তু এখনো আমার কাছে মনে হয় যে ও হয়তো অফিসেই গেছে, সন্ধ্যার পর হয়তো আবার ফেরত আসবে। ওর ছোট বাচ্চাটা ১ বছর ২ মাস বয়স। ও শুধু বলতে পারে যে, "বাবা নাই, বাবা নাই।" তো এই যে একটা ঘটনা, মানে আমরা আসলে এর কোনো কার্যকারণ সূত্র খুঁজে পাচ্ছি না। তবে যিনি করেছেন তিনি তো আসলে হত্যাই করেছেন। তার তার পেশা কি? তার কোনো কিছুই আমরা জানি না। তো আমার দাদা ছোটবেলা থেকেই খেলাঘর করেছেন, কাশফুল খেলাঘর করেছেন, সংগঠন করতেন। আমি দেখেছি ৮৮ র বন্যায় তারা দল বেঁধে মানুষের বাড়ি, বাড়ি ত্রাণ দিয়েছে। এরকম নাটক করত, সংগঠন করা, কিন্তু পরিবারের চাপে তিনি একেবারেই বাপের মতো কেরানি হয়ে গেলেন। তাহলে মানুষের জীবনের আসলে মূল্যটা কই রইল? জি। আমার বাবা হয়তো তার সন্তান হারিয়েছে, আমার মা সন্তান হারিয়েছে, আমি ভাই হারিয়েছি। আমার রাষ্ট্র কি কিছু হারায়নি? আমি কার কাছে এই প্রশ্নের উত্তর পাবো? আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের মূল্যবোধ, আমাদের জীবনযাপন, আমরা কি কিছু হারাচ্ছি না? আমরা কি হারাচ্ছি? আমাকে একটু আপনারা কেউ কি এই প্রশ্নের উত্তর দিতে পারবেন যে আমাদের এই অবস্থায় আমরা আমরা তো ভবিষ্যৎ হারিয়ে ফেলেছি, বাচ্চাগুলার মুখের দিকে তাকানো যায় না। আপনারা একটু আমাকে বলবেন যে আমার রাষ্ট্র কি কিছু হারাচ্ছে? আমার দেশ কি কিছু হারাচ্ছে? আমার সমাজ কি কিছু হারাচ্ছে? আমরা কার কাছে এই প্রশ্নের উত্তর পাবো? অসংখ্য ধন্যবাদ। আপনি থাকুন আমাদের সঙ্গে। আমরা আপনি থাকুন আমাদের সঙ্গে, আলোচকরা আলোচনা করবেন এবং ওনাদের কিছু প্রশ্ন থাকলে সেটিও হয়তো করবেন। আপনি থাকবেন আমাদের সঙ্গে। জনাব নূর খান লিটন। দেখুন,
যে ঘটনাটি যেভাবে বর্ণনা করলেন, এটি বাংলাদেশে এটি প্রথম বা শেষ ঘটনা আমি মনে করতে পারছি না। এই ধরনের ঘটনা আমাদের সমাজে প্রায় ঘটে থাকে। এইখানে উনি যে প্রশ্নটা করেছেন যে আমরা কি হারাচ্ছি, এক কথায় আমি বলবো আমাদের বিবেক হারাচ্ছি, আমাদের নৈতিকতা হারাচ্ছি, আমাদের মনুষ্যত্ব আমরা হারাচ্ছি। এরকমটি তো হওয়ার কথা ছিল না। নিজেকে নিজে এই জায়গাটিতে আমিও তো হতে পারতাম এই ভিকটিম, আপনি হতে পারতেন, তিনি হতে পারতেন। কারণ কোনো রকম শত্রুতামি নাই, কিচ্ছু নাই। একটা ট্রেনে ওঠা বা বসা নিয়ে যদি দু একটি কথা হয়েও থাকে, সেটি এই পর্যায় পর্যন্ত যাবে এবং অন্যরা এটাকে প্রতিরোধ করতে পারবে না। তার মানে সমাজে একটা হচ্ছে এমন একটা অবস্থা, অস্থিরতা, আর অস্থিরতার সাথে যোগ হয়েছে যে জিনিসটা, সেটা হচ্ছে ভয়ের সংস্কৃতি। এমন একটি ভয়ার্থ পরিবেশ তৈরি হয়েছে সমাজে। এটি তৈরি কিন্তু রাষ্ট্রের তরফ থেকে করা হয়েছে। রাষ্ট্র যারা পরিচালনা করেন তারাই কিন্তু এই ভয়ের মানে সংস্কৃতি চালু করেছেন, এবং তারা এমন কোনো পরিবেশ আমাদের দিতে পারেন নাই যেখানে মানুষ নৈতিকতার জয়গান গাইবে, মানুষ তার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে দাঁড়াতে পারবে। সেই সুযোগটি কিন্তু একেবারে সমূলে উৎপাটন করে ফেলা হয়েছে। ফলে সমাজের ভিতর অস্থিরতা এবং কি অবস্থা, ধরেন এইটি একটা অবস্থা। আমরা সাম্প্রতিককালে আরও অনেক বড় বড় ঘটনা দেখছি। এগুলি কিন্তু অস্থিরতার বহিঃপ্রকাশ, নৈতিকতার মানে অবক্ষয়ের বহিঃপ্রকাশ, নিজেদের বিবেক বিক্রি করার যে সংস্কৃতি সেটি। এবং এটি ঠিক এক কথায় তো জবাব দেওয়া যাবে না। এবং আমি বলছি, আবারও বলছি যে এটি একমাত্র ঘটনা নয়, এরকম ঘটনা আমরা অহরহ শুনছি, দেখছি। দুর্ভাগ্য যেটা, সেটা হচ্ছে এটির শেষটা আমরা কেন করতে পারছি না। জনাব নূর খান লিটন, সাম্প্রতিক সময়ে এই বিষয়গুলো আরও বাড়ছে এবং দিনকে দিন বাড়ছে। এই জায়গাতে অপরাধ প্রবণতা তো কোনো সমাজ থেকে হয়তো পুরোপুরি নির্মূল করা যাবে না, কিন্তু মাত্রা যে বিষয়টি, সেই জায়গাতেই কিন্তু উদ্বেগের বিষয় আমাদের। এবং সেটি কেন হলো সেটিও আমাদের ভাবতে হবে। আজকে পার্লামেন্টে যারা আমাদের নীতি নির্ধারণ করে দেবেন, তাদের যে নৈতিক অবনতি আমরা দেখছি, আমরা একটি মানে পুলিশ বাহিনীর প্রধানের যে ঘটনাগুলি দেখছি, সাবেক সেনাপ্রধানের যে ঘটনাগুলি পত্রপত্রিকায় আসছে, এটি তো সেই অশনি সংকেত দিচ্ছে যে সমাজটাকে এমন একটা জায়গায় আমরা নিয়ে গিয়েছি যেখান থেকে আপনা আপনি সমাজ ফিরে আসতে পারবে না। আজকে আমরা কি একটিরও বিচার দৃষ্টান্তমূলক দিতে পেরেছি, যার কারণে এই সমাজের যারা উচ্ছৃঙ্খল আচরণ করে, যারা সমাজটাকে ধ্বংস করে দিচ্ছে, ব্যক্তি স্বার্থে ডিপার্টমেন্টগুলি ধ্বংস করে দিচ্ছে, তাদের বিরুদ্ধে কি একটি পদক্ষেপও আমরা গত 10-15-20 বছরে দেখেছি যেটির কারণে অন্ততপক্ষে দুর্বৃত্তরা সংকেত পাবেন, তারা এই ঘটনাগুলি ঘটাতে সাহস পাবেন না? এরকমটি তো আমরা দেখছি না। বরং আমরা যেটা প্রতিনিয়ত দেখছি, রাজনৈতিকভাবে ব্যবহার করার ফলে সমাজের যে অস্থিরতা চলছে, সেই অস্থিরতা কমানোর জন্য যে নৈতিক একটা সমাজের ভিতর নৈতিক দৃঢ়তার যে একটা ব্যাপার, যেটি প্রধানত রাজনৈতিক দলসমূহেই করতে পারে, সেই জায়গাটি একেবারে অনুপস্থিত। রাজনীতিতে তো নৈতিকতার জায়গা এখন আর নাই। নীতিহীন রাজনীতি আমাদেরকে এমন একটা পরিণতির দিকে নিচ্ছে যেটির বহিঃপ্রকাশ সমাজে অস্থিরতা, যেটির বহিঃপ্রকাশ এই ধরনের নানান রকম নিপীড়ন, নির্যাতন, হত্যাকাণ্ড। এবং সেখানে দেখেন, আবার ভাবেন যে একটি মানুষ, তাকে নিষ্ঠুরভাবে নির্যাতন করা হলো, মৃত্যুবরণ করলো, 1 বছর 1 মাসের একটা সন্তান রইল, তার ভাই বোন মা বাবা, আমি সমাজকে বাদ দিলাম, শুধু পরিবার নিয়ে যদি ভাবেন, এই পরিবারটি কোথায় গিয়ে দাঁড়াবে? যেই পরিবারের যেই পরিবার নির্ভর করতো এই লোকটির উপর, এই পরিবারটি, সমাজে কি আমরা এমন কোনো ব্যবস্থা মানে রাখতে পেরেছি বা এমন কোনো ব্যবস্থা করেছি যে আজকের যে অবস্থা অর্থনৈতিক, এই অবস্থায় এই পরিবারটিকে, পরিবারের পাশে রাষ্ট্র দাঁড়াতে পারে? আমরা তো সেই ব্যবস্থাও করিনি। আর দুর্বৃত্তদের আমরা কি একটাও শাস্তি, মানে সেইভাবে সেই অর্থে শাস্তি দিচ্ছি? বরং অনেক ক্ষেত্রে আমরা দেখছি যে শাস্তি মানে বিচারের নামে প্রহসন করা হচ্ছে এবং ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে যাচ্ছে, এবং এইটার ফলে
সমাজে দুই ধরনের মনস্তাত্ত্বিক বিষয় দাঁড়িয়েছে। একটা হচ্ছে আইনকে নিজের হাতে তুলে নেওয়া, যেটির অনেক ক্ষেত্রে যেমন আমরা দেখেছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেক সময় বলতো যে আসলে ক্রসফায়ারই সমাধান, এরকম একটি তত্ত্ব কিন্তু এসছিল। আসলে তো বিচারহীনতার সংস্কৃতি এই জায়গাটায় নিয়ে আসছে, এবং ওটিও কিন্তু বিচারহীনতার বহিঃপ্রকাশ। এই যে ক্রসফায়ার বলেন বা ওই ধরনের নির্যাতন নিপীড়ন করে মানুষকে হত্যা করা, এটাও কিন্তু বিচারহীনতার নিদর্শন। এই জায়গাতে বিচার, একটা সুষ্ঠু বিচারের ধারায় আমরা কিভাবে ফিরে আনতে পারি সমাজে, সেটি বিষয়। এটি হচ্ছে বড়। আমি আসবো আবারও, আমরা এই আলোচনায় আসবো, একটা নিয়মাফিক বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, নিটল টাটা এটিএন সংলাপে এ পর্যায়ে নিচ্ছি বিরতি, থাকুন আমাদের সঙ্গে। ফিরে এলাম নিটল টাটা এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। জনাব নাঈম হাসান, আমরা এ পর্যায়ে আপনার কাছে যাব। নাঈম আহমেদ, জনাব নাঈম আহমেদ শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি আপনাকে, আমাকে শোনা যায়? জি, যে বিষয়গুলো আলাপ করছিলাম, নূর খান লিটন বলছিলেন বেশ কিছু কারণও আপনার কাছে শুনবো। কেন এই অস্থিরতা বাড়ছে কিংবা অপরাধ প্রবণতা? যে অপরাধ প্রবণতা যেটা আমরা শুনলাম অত্যন্ত হৃদয় বিদারক, অত্যন্ত দুঃখজনক। এই অপরাধগুলো, এটা অপরাধ, অবশ্যই একটা অপরাধ, সেটা হলো এটা অপরাধের মধ্যে পড়ে। মেইন প্রধান যে কারণ যেটা হচ্ছে যে এই সামাজিক একটা অস্থিরতা লোকজনের মধ্যে, যেটা হচ্ছে যে সহজে রেগে যাচ্ছে এবং সহজে নিষ্ঠুরভাবে তারা এই অপকর্মগুলি করছে এবং দলবদ্ধভাবে করছে। আর একটা বাজে সংস্কৃতি, সেটা হচ্ছে অন্যরা আবার চেয়ে চেয়ে দেখে, কিছু করে না। রাস্তাঘাটে প্রায়শই দেখা যায় কর্পোরাল পানিশমেন্ট, যেটা শারীরিক সাজা, এটা কোনো কারণে দেওয়া হচ্ছে। কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে যে সাজা যখন হচ্ছে, কোনো কারণে হয়তো কেউ ছোটোখাটো অপরাধ করেছে বা অন্য কোনো হতে পারে, বা এনিমিটি, যাকে এই ধরনের ফিজিক্যাল টর্চার করা হচ্ছে, তার হয়তো সক্ষমতা কম, এই প্রতিরোধের ক্ষমতা কম, এই সুযোগটা নিয়ে প্রতিপক্ষ তার এগুলি করছে। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছিলাম, যেটা সামাজিক তো প্রতিরোধ থাকা উচিত। আইন প্রয়োগকারী সংস্থার সাথে সাথে ঘটনা চলে যেতে পারবে না, অনেক ঘটনা আছে সেগুলো রিপোর্টিংও হয় না। দেশটা অনেক বড়, অনেক জায়গা আছে, অনেক রাস্তাঘাট, রেল স্টেশন, বিভিন্ন জায়গায় এই ঘটনাগুলি যখন ঘটে, যে লোকজন যে আশেপাশে যারা দর্শক, তারা অত্যন্ত দুঃখজনকভাবে বলতে নীরব দর্শক মতো তারা দেখে। তারা কিছু তো নিজেরাই কিছু করে না উদ্যোগ নিয়ে, তারপরে যে একটা টেলিফোন করে খবর দেবে আইন প্রয়োগকারী সংস্থার কাছে, সেটাও কিন্তু করে না। এখানে যেটা বলতেছিলাম যে লোকজনই কিন্তু প্রচণ্ড একটা সামাজিক নৈতিক অবক্ষয় এবং একটা মনস্তাত্ত্বিক অবক্ষয়ের দিকে যাচ্ছে। সেটা হচ্ছে খুব তাড়াতাড়ি ঝগড়া করে। রাস্তাঘাটে দেখা যায় যে দুই ড্রাইভার কোনো ঝগড়া করে, প্রচণ্ড অকথ্য ভাষা একেবারে গালিগালাজ করে, তারপর হাতাহাতি করে। কিন্তু এরা তো করে নিজেদের অস্থিরতার জন্য, কিন্তু অন্যরা কিন্তু এটা বাধা দেওয়ার জন্য আসে না। সমস্যা দুই দিক দিয়েই, নিজেরা এগুলি করছে। তো এখানে যে ড্রেনে ঘটনা অত্যন্ত দুঃখজনক, শুনতে অত্যন্ত মানে ভারাক্রান্ত হৃদয়ে আমরা এগুলি শুনলাম যে ঘটনাগুলি ঘটে গেছে। কিন্তু এই ধরনের ঘটনা একাধিক হচ্ছে এবং অতীতে কিন্তু ঘটেছে। আমি যেটা বলবো যে এখানে কিন্তু একটা সামরিক প্রতিরোধের দরকার। নাঈম আহমেদ, আমি একটু থামাচ্ছি আপনাকে। সাম্প্রতিক সময়ের যে দুটি খবর আমাদের কাছে এসেছে, মানে আপনি তো বলছেন যে ক্রমাগত এই ঘটনাগুলো ঘটছে। 18 এপ্রিল গণমাধ্যমে এসেছে, চেয়ারে বসা নিয়ে কলহ, কিশোরের লাথিতে আরেক কিশোর নিহত। এই ঘটনাটি ছিল ময়মনসিংহের গৌরীপুরে। 27 মার্চ প্রতিবেদনে দেখা যাচ্ছে যে চট্টগ্রাম কলেজে জ্যেষ্ঠ নেতাকে সালাম না দেওয়ায় ছাত্রলীগের দুই পক্ষ রড নিয়ে একে অন্যের উপর চড়া হয়, আহত 5 জন। পুলিশ ঘটনাস্থলে যেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। জি, এই দুই ঘটনায় একটা কিন্তু খেয়াল করছে, সাধারণ ব্যাপার হচ্ছে এই যে তুচ্ছ কারণে তারা মারাত্মক অ্যাকশন নিচ্ছে, মারাত্মক ব্যবস্থা নিচ্ছে। যে সালাম দেয় নাই, এটাকে একটা ছোট ঘটনা, এটাকে বড় করে কিন্তু অ্যাকশনগুলি হচ্ছে, বড় হয়ে যাচ্ছে এবং সব জায়গায় একই হচ্ছে। তারপরে কি যেটা বলেন কিশোরদের ব্যাপার, চেয়ারে বসতে না দেয়া এবং এতে করে মারা গেছে। হ্যাঁ, তো যেটা হচ্ছে মারা গেছে, হয়তো মারার উদ্দেশ্য হচ্ছে তাকে মারা নেই, এমন ধরনের আঘাত করেছে, এটা মারা গেছে। কিন্তু প্রশ্ন হলো যে এটা কিশোরদের মধ্যে এই ধরনের একই অবস্থা, যে আমরা কিশোর অপরাধ সম্পর্কে একাধিকভাবে আমরা আলোচনা যোগ দিয়েছি। এটা যে কিশোরদের মধ্যে একটা অস্থিরতা বিরাজ করছে, সেটা হচ্ছে এই অস্থিরতার কারণ হচ্ছে একটা হতাশা, সামাজিক হতাশা। এটা বাস্তবতা বুঝতে হবে। মানুষদের প্রত্যাশা যেটা, সেই প্রত্যাশা কিন্তু অনেকের পূর্ণ হচ্ছে না। এটা বলেন বেকার সমস্যা বলেন বা বেকার সমস্যা দূর হলো, যে ধরনের প্রত্যাশিত আয় হওয়া উচিত সেটার পিছনে আছে, অর্ধ বেকারের মতো অনেকটা। এই ধরনের মানুষ কিন্তু পুরো স্বাভাবিক অবস্থায় নেই। যারা যে এই অপরাধ কর্মে জড়িত, তারা কিন্তু সুস্থ মানসিকতা নাই, তারা কিন্তু বিভিন্ন সমস্যা জড়িত আছে।
এই কারণে একটা মানসিক অস্থিরতার কারণে এই ঘটনাগুলি অহরহ করছে। কিন্তু এইগুলিতে এইভাবে মানে চলে দেওয়া উচিত না, কিন্তু আরো বাড়তে থাকবে। খারাপ সমস্যা এবং হচ্ছে ঘটনাগুলো যে যেটি মানে খারাপ ঘটনা আইন শৃঙ্খলা জন্ম দেয় বাহিনীর এবং যারা আরো বাড়তে সদস্য, থাকে। আপনি নিজে যেহেতু আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্য তাদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে এই ঘটনাগুলো ঘটছে। এই যে আমরা দেখলাম 2 কনস্টেবল তাদের জি যে গুলি করার বিষয়টি, এবং মানে সবচেয়ে অ্যালার্মিং যে বিষয়, কতটা সুস্থ অসুস্থ গণমাধ্যমে এসেছে বিষয়গুলো, মানে কত নির্বিকার ছিলেন উনি, গান শুনছিলেন, মানে গুলি করার পরে উপর্যুপরি গুলি করেছেন, একটি ম্যাগজিন শেষ করেছেন, এরপরে আরেকটি ভরেছেন, এরপরে গুলি করেছেন, তারপরে উনি ফুটপাতে বসে মোবাইলে গান শুনেছেন। তো এই এইটা একটু অবস্থা, এই ঘটনাকে, জি এই ঘটনা আমি একটু কিছুটা বিচ্ছিন্ন বলবো অন্যান্য সাধারণ ঘটনার চেয়ে। একই ধরনের এখানে হলে এটা সাইকোলজিক্যাল প্রবলেম ছিল, যে যিনি হত্যা করেছেন তার মানসিক সমস্যা ছিল। সেই ক্ষেত্রে যেটা আমি বলবো যে এই মানসিক সমস্যা যারা আছে তাদের কিন্তু চিহ্নিত করা উচিত ছিল, যে এই ধরনের মানে সমস্যা তাদের মানসিক কোনোভাবে সমস্যা নিয়ে উনি কিভাবে সার্ভিসে থাকেন। না, মানে সেটা হচ্ছে যে যেটা আমার বক্তব্য হচ্ছে যে এই ধরনের মানসিক যারা সমস্যা আছে তাদের হাতে অস্ত্র দেওয়া ঠিক না। ঠিক না, এই জন্য যে এরা তো অন্য কাজও করতে পারে, অনেক রকম কাজই আছে, অস্ত্র বিভিন্ন কাজ হতে পারে। এই ধরনের সাইকোলজিক্যাল সমস্যাগুলি এগুলি আগে থেকে চিহ্নিত করা হতো। আমি পুলিশ একাডেমিতে কাজ করেছি প্রিন্সিপাল হিসেবে। সেখানে একটা ছোট্ট ঘটনা আমি বলি, আমার চোখে পড়লো যে পাসিং আউট হওয়ার পরে একটা কনস্টেবলকে দেখলাম সে যে যে কাজগুলি ট্রেনিংয়ে দেওয়া হয় সেইগুলি ঠিকমতো করতে পারছে না। এটা কাকতুলে ভাই ঘটনাটা ঘটে গেছে। তা আমি তো এখন নিজে দাঁড়িয়ে কতগুলো পরীক্ষা নিলাম, দেখলাম যে একটাও সে কোয়ালিফাই করে না। তখন আমি প্রশ্ন ইনকোয়ারি করে দেখলাম যে কেন এই ঘটনা ঘটলো। সেখানে তারা জানালো যে এটা রিক্রুটমেন্ট এভাবে হয়ে আসছে, কিন্তু তারা তো যারা ট্রেনিং দিচ্ছে তাদের তো এগুলো আইডেন্টিফাই করা হচ্ছে, কিন্তু তারা কোনো কারণে জিনিসটা এড়িয়ে গেছে। যাই হোক, তাৎক্ষণিক তার ওখান থেকে চাকরি থেকে বিদায় দেওয়া হয়েছে। আমার প্রশ্ন হলো, একে দুই চাকরিতে অব্যাহত থাকলে যখনই অস্ত্র পেত এই অস্ত্রটা মিস অপব্যবহার হতো। আমি যে পুরোনো কথাই ফিরে যেটা আপনি বলছিলেন, যে সেটা হলে অস্থিরতা যারা অপরাধ করছে তাদের মধ্যে অস্থিরতা, যারা এই অস্থিরতার শিকার ভিক্টিম হচ্ছে। এখানে অস্থিরতা একটা সামাজিক কারণ, সোশ্যাল ফ্যাক্টরগুলিকে আমাদের অবশ্যই আনতে হবে। সোশ্যাল ফ্যাক্টর হচ্ছে যে, আমি আবার একটু খোলাসা করে বলি, যে যখন কোনো অপরাধ হয় সে দায় দায়িত্ব পুলিশের গায়ে আসে পড়ে, সেটা হলো তাদের অন্যায়ের বিরুদ্ধে, অপরাধের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না, সেটা তারা করতে থাকবে। যেমন এখানে যে ট্রেনে যে ঘটনাগুলি ঘটেছে, অন্য ঘটনা হচ্ছে, সে নিয়মিত মামলা হচ্ছে, তদন্তের মাধ্যমে মানে সাক্ষ্য প্রমাণ জোগাড় করে আদালত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা নেওয়া হবে। তো সেখানে বিচার যদি যেটা হয়, যে বিচারটি সাদা হয়, এটা একটা ডিটারেন্ট হিসেবে কাজ করে, অন্যরা হয়তো এই অপরাধ থেকে মুক্ত থাকতে পারে। এটা একটা আইন প্রয়োগকারী সমাজ সেটা অব্যাহতভাবে করে দেবে। যেটা আমি সোশ্যাল ফ্যাক্টর সম্পর্কে আবার বলি, যে সোশ্যাল ফ্যাক্টর যে ব্যাপারগুলো, সেটা কিন্তু পুলিশ অপরাধের জন্ম দেয় না। অপরাধ যখন হয় তখন পুলিশের ঘাড়ে সেই দায়িত্বটা এসে যায়, তারা অপরাধ প্রতিরোধ করে, দমন করে, আইনগত ব্যবস্থা নেয়, সেগুলি করে। কিন্তু অপরাধের জন্ম কিন্তু সোশ্যাল ফ্যাক্টরস, এগুলি ইগনোর করার মতো না। কিছু অন্য কিছু অপরাধী আছে, তারা পেশাগত অপরাধী। এর বাদে অন্য অন্য যে সোশ্যাল ফ্যাক্টরগুলো আছে, এটা আপনি আনএমপ্লয়মেন্ট বলেন, সামাজিকভাবে অস্থিরতা, পরিবার থেকে যথাযথ কেয়ার না পাওয়া, তারপর হলো হতাশা, ভবিষ্যৎ না দেখা, যেটা একদম ফিউচার নাই কোনো, এই ধরনের কারণ থেকে কিন্তু অস্থিরতা বাড়ে, এবং তারা কিন্তু আস্তে আস্তে অপরাধে জড়িয়ে পড়ে। শুধু অপরাধ জড়িয়ে পড়ে না, তারা ড্রাগ অ্যাডিক্টেড হয়, নেশা করে। এখানে শেষ না, এটা চেইন ইফেক্ট। সেটা হলো যে আপনার যারা নেশা করে যদি স্বল্পবিত্তের লোক হয়, তখন তার ছিনতাই নামের নেশার অর্থ যোগানোর জন্য। এই ইফেক্টগুলি খুব চেইন ইফেক্ট, জি, সামাজিক সোশ্যাল ফ্যাক্টরগুলি অসংখ্য ধন্যবাদ। আমি আবার আসবার চেষ্টা করবো আপনার কাছে। নাইম আহমেদকে, আপনি বলছিলেন পুলিশের কথা, কিন্তু আমরা যেটি দেখি এটি কোনো ঢালাও মন্তব্য নয়, কিন্তু তারপরও পুলিশ বাহিনীর সদস্য যারা, তাদের মধ্যে অপরাধে জড়িয়ে যাওয়ার প্রবণতা, অপরাধের সাথে সম্পৃক্ত হওয়ার প্রবণতা, অপরাধীকে শেল্টার দেওয়ার প্রবণতা, যথাযথভাবে যে মানে যে ভিকটিম তার প্রতি যতটা না মানে তাকে সহায়তা করা, তার চেয়ে বেশি অপরাধের দিকে ঝুঁকে যাওয়া, এই বিষয়গুলো তো এই অপরাধগুলোকে আরও বেশি উস্কে দেয়। আপনার কাছে কি মনে হয়? আমি আপনার সাথে পুরোপুরি একমত। সেটা হচ্ছে যে যারা যাদের পুলিশের কাজ হলো আইন প্রয়োগ করা, সেটা হচ্ছে যে ন্যায় বিচার করা, বা অপরাধীদের যথেষ্ট সাক্ষী প্রমাণ অপরাধ হলে নিয়ে আদালতে বিচারের জন্য সোপর্দ করা, এই সবগুলি পেশাতে আছে তদন্তের মাধ্যমে। তো সেখানে যারা খারাপ যারা আছে, যারা মানে ভিতরের মধ্যে যারা খারাপ, যারা যে দায়িত্ব পালন না করে তারা উল্টাটাই কাজ করছে, সেই ধরনের তো আছে। এটা আমরা পেপার পত্রিকায় দেখি, প্র্যাকটিক্যালও দেখতে পাই। তো সেটা হচ্ছে এখানে ইন্টারনাল যদি ম্যানেজমেন্ট বা ইন্টারনাল ডিসিপ্লিন যদি শক্ত না থাকে, তাহলে এগুলি বাড়তে থাকবে। সেখানে যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা করে নেওয়া হয় না তা না। সেটা হচ্ছে পলিসি, যেটা হচ্ছে বিভাগীয় ব্যবস্থা হয়তো নেওয়া হয়, অর্গানাইজেশনাল অ্যাকাউন্টেবিলিটি। ইন্ডিভিজুয়াল রং ডুইং এর জন্য যদি প্রতিষ্ঠান না দেয়, তো প্রতিষ্ঠান এই জন্য দায়ী থাকে। এটা 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 সাধারণ নিয়ম। একটা ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টেবিলিটি, একটা প্রতিষ্ঠানিক অ্যাকাউন্টেবিলিটি। ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টেবিলিটি যেটা হচ্ছে তার অপরাধের জন্য সেই দায়ী, এবং তার বিরুদ্ধে প্রতিষ্ঠান ব্যবস্থা নেবে। কিন্তু প্রতিষ্ঠান যদি সেখানে তার বিরুদ্ধে ব্যবস্থা না হয়, সেখানে কিন্তু ওই প্রতিষ্ঠানই দায়ী থাকে। জি, আমি আসবো আবার আপনার কাছে। আমরা একটু স্নিগ্ধা বাউলের কাছে যাব। আমরা যেই ঘটনাগুলো আপনি বলছিলেন, এখনকার যে পরিস্থিতি, সেই জায়গায়
আইনি যে প্রক্রিয়া সেটি কতদূর এগুলো, এটি একটি বিষয়। আর আপনাদের আপনারা যে এলাকায় থাকেন কিংবা মানে জনপ্রতিনিধি, আপনি তো বলছিলেন আপনাদের পরিবারে আপনার ভাই যেহেতু প্রধান অবলম্বন ছিল, সেই জায়গায় জনপ্রতিনিধি বা রাষ্ট্রের পক্ষ থেকে কোনো সহায়তা কেউ এগিয়ে এলো কিনা, এই বিষয়গুলো যদি একটু ব্যাখ্যা করেন। আমি আসলে খুব দুঃখের সাথে জানাচ্ছি যে যখন ট্রেনটা ছেড়ে চলে আসে তখন টঙ্গীতে এসে ওর সাথে লোকজন জানতে পারে যে আমার দাদা আর নেই। তো ট্রেনের আসলে সবাই তো অফিসমুখী, সবাই যে যার মতো করে নেমে যাচ্ছিল। সেখানে 2জন কি 3জন তারা ওই লোকটাকে আটকে রাখে এবং তারা কমলাপুর এসে পুলিশ ফাঁড়িতে তাকে সোপর্দ করে। কিন্তু তাদের সাথে আমি আসলে নাম প্রকাশ করতে চাচ্ছি না, কিন্তু তারা বলছিল যে আপা, আমরা এই যে একজন অপরাধীকে ধরে দিলাম, ধরে দেওয়ার পর আমরাই বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়ে গেলাম যে আমরা যেন এই কাজটা করে আমাদেরকে উল্টো হ্যারাস করা হচ্ছিল যে আপনাদের এত কি প্রয়োজন ছিল, আপনারা কেন আসছেন। কে মানে কে এটা করছিল আসলে এই হ্যারাসটা, কে করছিল? এটা আমি ওনারা বলছিল যে ওনাদের সাথে ওনাদেরকে অনেকক্ষণ পর্যন্ত আটকে রাখা হয়েছে, মানে ওনাদের আইন সাথে শৃঙ্খলা বাহিনীর ওনাদেরকে যারা ছিল সাপোর্ট, তারা? হ্যাঁ যারা ছিল, এটা ওনারা আমাকে ওভার ফোনে বলেছে। আবার আরো একটা বিষয় আছে যে আমরা যারা একেবারে খেটে খাওয়া মানুষ, মধ্যবিত্ত পরিবারের মানুষ, আমরা তো আসলে খুব পারতপক্ষে মানে এসব আইন আইনি আদালত জটিলতায় কিংবা কখনোই জি, যেতে চাই না। আমাদের কাছে মনে হয় এর চাইতে মনে হয় যে আমরা মনে হয় না খেয়ে থাকি, সেটাই ভালো আসলে। তো আর জনপ্রতিনিধিদের কথা বললেন যেটা, যে না আমাদের খোঁজ কেউ নেয়নি। তবে আমি বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিলের ডেপুটি ডিরেক্টর, আমি 29তম বিসিএস এর সাধারণ শিক্ষা ক্যাডারের একজন কর্মকর্তা। আমি বঙ্গবন্ধু জন্মশতবর্ষ উদযাপন বাস্তবায়ন কমিটির একজন কর্মকর্তা ছিলাম। সেই হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর যিনি উপদেষ্টা ডক্টর কামাল আব্দুল নাসের চৌধুরী স্যারের সাথে আমি 3 বছর কাজ করেছি। স্যার আমাদের বৃহস্পতিবার এই ঘটনা, শুক্র শনি রবিবার দিন স্যার আমাদের বাড়িতে গিয়েছেন, আবার বাবা মায়ের সাথে কথা বলে এসেছেন। তো এইটুকুন সাপোর্ট আমরা পেয়েছি এবং ওই দিনই জেলা প্রশাসক মহোদয় এবং পুলিশ সুপার স্যার আমাদের বাড়িতে গিয়েছেন, আমাদেরকে আশ্বস্ত করে এসেছেন যে করবেন। কিন্তু তারপরে হয় কি যে এই যে আমিও নিজেও সিভিল সার্ভিসে আছি, কিন্তু আমি নিজেও মনে হয় যে এইসব জটিলতা আসলে আমরা কুলায় উঠতে পারবো কিনা, অনেক কিছুই বুঝতে পারি না। যেমন এজাহারে কি লেখা হয়েছে তার ভাষাও আমি বুঝতে পারি না আসলে। আমার আমার ছোট একটা ভাই আছে, ও এজাহারে স্বাক্ষর করেছে। তো আহ, এগুলা হয় কি যে আমাদের একদিকে তো যন্ত্রণা আছে, জীবন যন্ত্রণা, যে আমাদের তো তারপরে খেয়ে পরে বাচ্চাগুলাকে নিয়ে থাকতে হবে, এটা একটা। অপরদিকে হচ্ছে যে আমরা ভাবি যে আহ ভাই তো আর ফেরত আসছে না, তাইলে এই জটিলতায় গিয়ে লাভ কি, ওই ভরসার জায়গাটুকু আমরা কেন পাচ্ছি না। সাবেক ডিএমপি কমিশনার স্যার আছে, স্যার একটু আমাদেরকে বলেন যে আমরা কেন নিশ্চিন্তে এই জায়গাগুলাতে যেতে পারছি না, কেন ভাবছি যে না হয়তো আমি গেলে ন্যায় বিচার পাবো না, যা হওয়ার তাই হবে। হয় কি যে আহ, আসলে যা গিয়েছে, আমরা তো আসলে মধ্য আয়ের দেশ না, আমরা মধ্যবিত্তের দেশ। আমি যেটা বুঝি, একজন জি। আয় করবে, 7জন সেই পরিবারের লোকজন তার উপর নির্ভর করে চলবে। তো এখন আমার ভাবি, আমার বৃদ্ধ বাবা মা, এদের দায় কার আসলে, আমার একার? এদের দায় কি আমার একার? আর কারো কোথাও কোনো দায় নেই যে একটা মানুষকে চিনলো না, একটা মানুষকে মেরে চলে গেল, এবং তার পক্ষেরও তো মানে এগুলো কেন আসলে, আমি জি, আমি আসলে অনেক প্রশ্ন আমার ভেতরে যাচ্ছে। আমি কলেজে ছেলে মেয়েদের পড়িয়েছি, আমি তাদের অনেক সমাধান দিয়েছি, অনেকভাবে তাদেরকে দেশ নিয়ে আশ্বস্ত করেছি, কিন্তু এখন আমাকে আশ্বস্ত করবে কে? কে আমাকে বলবে যে স্নিগ্ধা, এই অসংখ্য দেশটা ধন্যবাদ আমাদের সবার? স্নিগ্ধা। আমি আবারও আসবার চেষ্টা করব আপনার কাছে, আপনি থাকুন। আমরা অনেকক্ষণ থেকেই ডক্টর তৌহিদুল হক আমাদের সাথে রয়েছেন। ডক্টর তৌহিদুল হক, শুনছিলেন আপনি সার্বিকভাবে আলোচনা শুরু করবেন। ধন্যবাদ আপনাকে আমিনুল মজলিস ভাই এবং নাইম আহমেদ ভাই, নূর খান লিটন ভাই এবং আমি নাম ভুল যদি না করে থাকি স্নিগ্ধা বাউল, জি, আমি তিনজনকেই শুভেচ্ছা জানাচ্ছি। আসলে খুবই কষ্টদায়ক এবং হৃদয় বিদারক ঘটনা যেটা আমাদের দুইজন সম্মানিত আলোচক বললেন। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষক, আপনি জানেন, শিক্ষার্থী ছিলাম সেখানে। তো এই ঘটনাটি আমার একজন কলিগ, তার মাধ্যমে আমি ওই দিনই আমি জেনেছি, কারণ আমার ওই কলিগ এবং স্নিগ্ধা বাউল তারা বন্ধু। আচ্ছা। তো
যে এখন যে বাস্তবতা দাঁড়িয়েছে, এখন এর মধ্যে দিয়ে তো আমাদের সমাজের বিশেষ করে সামাজিক সম্পর্কের যে ধরন, সেই ধরনগুলো নানাভাবে প্রশ্নবিদ্ধ হয়ে উঠছে। সেই প্রশ্নবিদ্ধের জায়গাটা এরকম যে আসলে মূল্যবোধের যে চর্চা, কিংবা একজন ধরুন অপরিচিত লোক যাকে আমি চিনি না, যাত্রাপথে তার সাথে পরিচয়, তার সাথে আমার কোনো কারণে যদি আলাপের প্রয়োজন হয়, সেই আলাপের শিষ্টাচারটা কেমন হবে, এই শিক্ষাগুলো কিন্তু আসলে আমরা পারিবারিকভাবেও সকল পরিবার থেকে তার সন্তানকেও যেরকম দেওয়ার সেই সুযোগ বা সক্ষমতা নিয়ে আমাদের প্রশ্ন আছে। পাশাপাশি এই শিক্ষাগুলো আমরা দীর্ঘদিন ধরে বলার চেষ্টা করছি যে এগুলো আমাদের টেক্সটে অন্তর্ভুক্ত করে কিছু কিছু করে অন্তর্ভুক্ত করে আগে আমরা মানুষগুলোকে মানুষ হিসাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করি। এখন ধরুন এই যে দাদাকে আমরা হারালাম, এটি স্নিগ্ধা বল যথার্থই বলেছেন। আমরা যতই চেষ্টা করি, সারা বিশ্বের মানুষ একত্রিত হয়ে কথা বললেও তাকে ফিরিয়ে আনার আর কোনো সুযোগ নেই। এখন আমিও আরও যতটুকু জানি তিনি অসুস্থ ছিলেন, তিনি তার দাঁড়িয়ে যেতে কষ্ট হচ্ছিল, তিনি বসার আবেদন রেখেছেন, সেটির সুযোগ না পেয়ে জানালার পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন যাতে তার কষ্ট অথবা যে গরমে যে অনুভূতি হচ্ছিল সেটা যাতে কিছুটা লাঘব হয়। তো সেটা পেতে গিয়ে তাকে জীবন দিতে হলো। এবং এখানে যদি একটি তো আসলে স্নিগ্ধা বল যেভাবে বলছিলেন, এবং এই দাদার রেখে যাওয়া যে সন্তান কিংবা তার বাবা মা কিংবা তার বোন বা স্ত্রীর যে প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর দেওয়া আসলে খুব কঠিন। আমার আসলে কোনো উত্তর আমার জানা নাই, আমি দুঃখ প্রকাশ করছি। কিন্তু এটি ঠিক যে আমাদের অনেক দেশেই আছে, আমাদের এখানে হয়তো আমরা এই আস্তে আস্তে এই অবস্থার দিকে যেতে হবে, অন্যথায় এই অবস্থাগুলোর সমাধান করা যাবে না। যিনি এই ধরনের অথবা যে অপরাধ করবেন এবং তিনি ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা পরিবারকে ক্ষতিপূরণ দিবেন, এবং তিনি যদি দিতে না পারেন তাহলে রাষ্ট্র সেই দায় নিজের নিয়ে রাষ্ট্র সেই ব্যবস্থা করবে। যেমন এই পরিবারের যে অবস্থা এবং যে আর্থিক বর্ণনা অথবা যে আর্থিক কাঠামোর কথা বা কর্মের কথা স্নিগ্ধা বাউল আপা দিদি যেটি বললেন, তো তিনি ছাড়া তো আর কেউ এখানে কর্মের সাথে সম্পৃক্ত সেটি তো আমরা নেই। তাহলে এই পরিবারকে রাষ্ট্রীয় পর্যায় থেকে কর্ম এবং আর্থিক সহযোগিতা প্রয়োজন। এই যে দুটি সন্তানের কথা আমরা শুনলাম, সেই সন্তানের পড়াশোনা, তাদের ভবিষ্যতের ব্যাপারগুলো কিন্তু অনেক কিছুই একটা টালমাটাল অবস্থার মধ্যে দিয়ে পড়ে যাবে। কারণ আমাদের দেশে বিশেষ করে দিদি যথার্থই বলেছেন যে আমাদের এখানে আমি যতটুকু জানি যে 87% পরিবার এক ব্যক্তির উপার্জনে চলে। এই কথাগুলো আমরা বহুবার বলার চেষ্টা করেছি, হয়তো আমাদের বাস্তবতার কারণে আমরা সব কিছুই করতে পারছি না, যে একজন উপার্জন করে এবং সেই উপার্জনের উপরে নির্ভর করে অনেকে পুরো পরিবার তাকে চলতে হয়। এখন এই যে ব্যবস্থা বা যে এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যে এই পরিবারটির যে সামাজিক যে নিরাপত্তার যে প্রশ্ন অথবা তাদের যে সামনের দিনগুলোতে যে অনিশ্চয়তার যে ক্ষেত্র এখনই তাদের মনে উকি দিচ্ছে অথবা তারা ভয় পাচ্ছে যে বিষয়গুলোতে সামনের দিনগুলোতে কিভাবে চলবে, এখন রাষ্ট্র যদি এগিয়ে না আসে, সমাজের বিত্তবান জনপ্রতিনিধিদের ভূমিকা সেটি তো আমরা শুনলাম যে তারা এই ব্যাপারে খুব একটা বেশি সাড়া দেয়নি। আর একটা বড় ব্যাপার হলো যে আমাদের এখানে যখন পরিবারের উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যু ঘটে অথবা দীর্ঘমেয়াদী অসুস্থতার মধ্যে পড়ে যায়, তখন পরিবারটা কিন্তু আর্থিক সংকট না থাকলে নানাভাবে সেটাকে কাটিয়ে উঠতে পারে। ব্যক্তির অভাব তো কোনোভাবে দূর করা যাবে না, কিন্তু আর্থিক সক্ষমতা থাকলে অন্যান্য যে অভাবগুলো বা চাহিদাগুলো তারা অনেকটা পূরণ করতে পারে। কিন্তু এখানে কিন্তু উভয় সংকটের একটা জায়গা তৈরি হয়েছে। আর একটা বড় ব্যাপার হলো যে আমরা এই ঘটনায় দুই ধরনের প্রতিক্রিয়া কিন্তু দেখলাম, যেটাকে আমরা মিশ্র প্রতিক্রিয়া হিসেবে দেখে থাকি কোনো সামাজিক অপরাধ বা সমাজে সংগঠিত অপরাধ প্রতিরোধের ক্ষেত্রে। যে কেউ দাদাকে হসপিটালে নেওয়া, মাথায় পানি দেওয়া বা সুস্থ করার জন্য চেষ্টা করেছে, আবার সেটাই আমি বলছি, প্রথমে যখন ওই ব্যক্তি আঘাত করেছে তখনই কিন্তু আসলে তাকে থামানো বা প্রতিহত করা বা প্রতিরোধ করা, এই কাজটি কিন্তু ওই ব্যক্তি নির্বিঘ্নে কিভাবে এই কাজটি করে গেল। নিশ্চয়ই ওখানে তো আর কামরায় দুইজন ব্যক্তি ছিল না, কামরায় মানে পুরো একেবারে ঠাসাঠাসি করে কোড আনকোড যেভাবে আমাদের ট্রেনগুলোর কোনো কামরার চিত্র দেখি সেরকম অবস্থা ছিল। আপনার নিশ্চয়ই মনে আছে আমাদের বরগুনাতে কিশোর গ্যাংয়ের, আমি নামটা ভুলে গেছি, নয়নবন, তখন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে তিনি একা
এতজন মানুষকে কয়েকজনকে আহত করলো, একজনকে নিহত করলো, বাকি সবাইকে দাঁড়িয়ে দেখলো, তাই করেছে। কেউ কেউ দেখেছে এবং ভিডিও করেছে। এখন ভিডিও করুক, সেটা অপরাধ প্রমাণে পরবর্তীতে কাজে লাগবে, কিন্তু ভিডিও করার চেয়ে যাকে মারছে, আহত করছে, তাকে বাঁচানো তো আমার প্রাথমিক দায়িত্ব। তো সেই দায়িত্ব থেকে সমাজের মানুষের যে দায়বদ্ধতা আর একজন মানুষের প্রতি, আমরা এমন কি অবস্থা আমাদের মধ্যে তৈরি হলো যে আমাদের অতীতে আমাদের মানুষের মধ্যে দায়বদ্ধতার যে প্রশ্ন ছিল, মানুষের মধ্যে যে সহমর্মিতার প্রশ্ন ছিল, অন্যের প্রতি যে মানুষের যে সহযোগিতার যে একটা আবেদন ছিল, সেগুলো আমরা হারিয়ে ফেললাম কোন অসুস্থতার কারণে? এমন কি বিষয় সমাজের মধ্যে তৈরি হলো যে মানুষের মধ্যে দেখতে মানুষ কিন্তু দানবের মতো আচরণ করছে। এই দানবদের প্রতিরোধের দায় আসলে শুধু আইন তো প্রয়োগ করতেই হবে, শুধু আইন প্রয়োগ মানে তাকে কিছুটা প্রতিরোধ করতে যাচ্ছে না, প্রতিরোধের জায়গাটি সমাজের মধ্য থেকে কিন্তু আসলে প্রয়োজন। কিন্তু প্রতিরোধটা এই কারণে করছে না কিনা, মানে যেটি নূর খান লিটন বলছিলেন যে এক ধরনের ভয়ের সংস্কৃতি যেহেতু ভেতরে তৈরি হচ্ছে, সুতরাং প্রতিরোধ করতে যে কার কি দলীয় পরিচয়, কার কি রাজনৈতিক পরিচয়, কার কি বড় ভাই, কার কোথায় প্রভাব, সেই বিষয়গুলো মাথায় রেখে তখন অযথা ঝামেলায় জড়ানোর বিষয়টি থেকে বেরিয়ে আসে। তবে সেটি নূর ভাই যেটি বলেছেন, রাজনৈতিক ক্ষেত্রে তার চিত্রগুলো আমরা একটু ভিন্নভাবে দেখি, ভিন্নভাবে সেই বাস্তবতা লক্ষ্য করা যায়, সেটি আমি অস্বীকার করছি না। কিন্তু এই ব্যাপারগুলোতে বা সেই বাস্তবতা থাকলেও মানুষের মধ্যে থেকে যে আওয়াজ উঠবে, রাজনীতি তো এর বাইরের কিছু না। রাইট। এখন আমরা সেই আওয়াজটা তুলছি না, কারণ এইরকম কেউ কেউ এই ধরনের বিরূপ অভিজ্ঞতার মধ্যেও পড়েছেন। সেটাকে আমি ভয়ের সংস্কৃতি বলছি না, কারণ দুটাকে এক করে বলছি না। যে সহযোগিতা করতে এসে আবার যেটি স্নিগ্ধা বাউল যেটি বললেন, যে যিনি আঘাত করলেন তাকে আটক করে পুলিশের কাছে দেওয়ার সময় তারা আবার এক ধরনের হেনস্থার বা প্রশ্নের মুখোমুখি, তাদেরকে অনেকক্ষণ আটকে রাখা হলো। তো এই যে বাস্তবতার, এখন ধরুন আমি অনেককে দায়ী করতে পারি, কিন্তু এগিয়ে আসতে হবে এবং দায়টা কিন্তু সামগ্রিকভাবে সমাজের এবং সমাজের অভিভাবক হিসেবে রাষ্ট্রের। এই দায় আসলে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। এবং আমি একেবারে সর্বশেষ যে আবেদনটি, একেবারে নিশ্চয়ই রাষ্ট্রীয় পর্যায় থেকে অনেকেই অনুষ্ঠানটি দেখছেন এবং এটি নিয়ে নিশ্চয়ই তাদের মধ্যে ভাবনা আছে, এই পরিবারের পাশে দাঁড়ানো হোক এবং দাঁড়ানো উচিত, এবং এর কোনো বিকল্প নেই। অসংখ্য ধন্যবাদ। আমি আসবো আবারও। আমাদের এ পর্যায়ে একটা নিয়মাফিক বিরতি নিতে হচ্ছে। প্রিয় দর্শক, নিটল টাটা এটিএন সংলাপে এ পর্যায়ে নিচ্ছি বিরতি। থাকুন আমাদের সঙ্গে। ফিরে এলাম নিটল টাটা এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। জনাব নূর খান লিটন, আমরা তো উত্তরণের পথই খুঁজি, আশাবাদের জায়গায় খুঁজতে চাই, সেই জায়গায় করণীয় নিয়ে যদি একটু কথা বলেন। দেখেন, সবচেয়ে যে জায়গাটা খুব জরুরি সেটা হচ্ছে সমাজে যে অস্থিরতা, এইটাকে আপনার নির্মূল করতে হবে। সেইটা করার জন্য একটা আদর্শিক রাজনৈতিক ব্যবস্থা চালু করা খুবই খুবই কঠিন কথা এটা, কিন্তু এইটার বিকল্প নেই। কারণ সমাজটাকে তো লিড দেয় রাজনীতি, এবং আপনি ভঙ্গুর রাজনৈতিক দল দিয়ে, নীতি দিয়ে সমাজটাকে পরিবর্তন করতে পারবেন না। সুতরাং এখানে আদর্শিক চর্চা, রাজনীতির দলগুলির ভিতরে আদর্শিক চর্চাটা খুব জরুরি। ইদানিং আমি মাঝে মাঝে রাস্তায় দেখি বিবেক কোথায়, একটা কাকের ছবি, নিচে লেখা বিবেক কোথায়। এইটার মর্মার্থ আমি আমার মতো করে বোঝার চেষ্টা করি। তার মানে আমাদের বিবেকহীন হয়ে গেছি অথবা বিবেক বন্দী হয়ে গেছে, দুটোর একটা। তো এই জায়গাতে বিবেককে ফিরিয়ে আনা দরকার, আদর্শটাকে ফিরিয়ে আনা দরকার। এই যে কথাগুলি এর আগে বললেন তৌহিদ ভাই, আমি একমত। সেটা হচ্ছে যে সমাজটা তো এরকম ছিল না রে ভাই। আমরা আমাদের জীবদ্দশায় দেখেছি মানুষ মানুষের পাশে কিভাবে দাঁড়ায়, কিভাবে একজন পাড়া প্রতিবেশী সমস্যায় পড়লে সবাই মিলে ঝাঁপিয়ে পড়া, একটা বাড়িতে আগুন লাগলে লুটের চিন্তা না করে আগুন নিভানোর চেষ্টা, একজন অসুস্থ হলে তাকে কি করে অ্যাম্বুলেন্স জোগাড় করে দিবে, কি করে হাসপাতালে ভর্তি করে দেবে, সেই জায়গাটা পুরো অনুপস্থিত হয়ে গেছে। এবং আমার কাছে খুব কঠিন কয়েকটা কথা মনে হয়েছে যেটা আমাদের ভাবা দরকার। আমরা পুলিশের সমালোচনা করি, এটা সত্য, কারণ পুলিশের কাছে তো আমাদের পাওনাটা অনেক বেশি, মানে আমরা প্রত্যাশাটা করি অনেক বেশি। যেমন বিপদে পড়লে তো আসলে তার কাছে আমার যেতে হচ্ছে। এই যে লোকটিকে আটকিয়ে পুলিশের কাছে গেল, পুলিশ যে আচরণটা করেছে নিশ্চয়ই সেই আচরণের ভিতর ক্ষেত ছিল।
আচরণের ভিতর খুঁত ছিল, যার জন্য যে মানুষগুলো তাকে নিয়ে পুলিশের কাছে হস্তান্তর করলো তাদের কাছে মনে হলো যে পুলিশ তাদেরকে হয়রানি করেছে বা পুলিশ যথাযথ মানে যে ধরনের ব্যবহার করা দরকার ছিল সেটা করেনি। এটি চূড়ান্ত অর্থে সত্য। আমি নিজে মানবাধিকার কর্মী হিসাবে বিভিন্ন পুলিশ স্টেশনে একসময় যেতাম, প্রচুর যেতাম, মানে প্রতিদিন 2টা-1টা পুলিশ স্টেশনে যেতে হতো, এবং আমি দেখেছি সেই সময় কি ধরনের আচরণ করা হয়। আর আমার এখনকার বাসা হচ্ছে মোহাম্মদপুর থানার কাছে, আসতে যেতে বাসার থেকে বের হইলে আমাকে প্রতিদিন 7-8 বার থানার পাশ দিয়ে যেতে হয়, এবং আমি সন্ধ্যার পরে থানাগুলিতে খুব খেয়াল করি কি হচ্ছে। থানার পাশে দেখা যায় মানুষজন, পুরুষ মহিলা ভিড় করে আছে, থানার ভিতরে এক ধরনের ঘটনা হচ্ছে, পাশে এসে পুলিশ 2জনকে ডেকে একরকম কথা বলতেছে, তারপর দেখি 2-1জন আবার পকেটের টাকা বের করতেছে। এই চিত্রগুলি তো আমরা প্রতিনিয়ত দেখি, এবং ভিতরের চিত্র কিন্তু আরও ভয়াবহ। তার কিছু ছবি তো আমরা মাঝে মাঝে পাই, যেমন ফ্যানের সাথে একজন নারীকে বেঁধে এই সাম্প্রতিককালে মানে নির্যাতন করলে এবং পরে মারা গেল, এই যে অভয়নগরের থানা। তো এই যে ঘটনাগুলি ঘটছে, তাহলে আপনি যদি মানুষের আস্থার জায়গায় না আনতে পারেন পুলিশকে, বা পুলিশ নিজেকে যদি জনগণের বন্ধুর জায়গায় নিজেরা স্থাপন না করতে পারে, তাহলে তো হবে না। তারপরে যে ভয়াবহ জিনিসটা হচ্ছে যে একজন মানুষ কিভাবে পুলিশের সাহায্য পেতে পারে, কিভাবে একটা এফআইআর ফাইল করতে হবে, এবং সর্বশেষ স্নিগ্ধাদির মতো মানুষ যখন এক ধরনের হতাশা ব্যক্ত করলেন যে কোথায় যাব, এই যে ওনার পর্যায়ে, তো এরপরে সাধারণ যার কোনো পর্যায়ে নাই, ভাবেন তো তার অবস্থাটা কি। আচ্ছা, এবং উনি আরেকটা কথা বলছেন, তাহলে কি এই যে আমার বৌদি, তার বাচ্চা, মা বাবা সব কি আমার দায়িত্ব? এই যে একটা প্রশ্ন, এটা কিন্তু আপনার আমার সবার প্রশ্ন এই ধরনের অবস্থায়, তাই না? তা এখন সমাজে আমরা অনেক উন্নয়ন করছি, দাবি করছি, কিন্তু দেখেন অনেক মৌলিক জায়গা আছে যেখানে উন্নয়নের ছোঁয়া পাচ্ছি না আমরা। আপনি যে ঘটনাটা বললেন, মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছিল, তিনি প্রথম যে ঘটনাটাকে উল্লেখ করেছিলেন সেটা ছিল খাদিজা বেগম, যাকে দিনের বেলায় কোপাচ্ছিল কিছু, আর কিছু মানুষ ছবি তুলছিল, আর সে নির্যাতনের শিকার হলো, বেঁচে গেছিল। আমার প্রশ্ন হচ্ছে যে আপনি যেটা বলছেন যে সমাজটা এখানে কেন গেল, আমার প্রশ্ন হচ্ছে রাজনীতিবিদ যারা দেশ পরিচালনা করেন, ভোট নিয়ে করেন আর ভোট ছাড়া করেন, তাদের এখন বিবেক খুলতে হবে যে সমাজটা আমরা ওখানে কেন নেই, সমাজটা ওখানে কেমনে গেল, তাদেরকে বের করতে হবে। কারণ মানুষ তো আগে এরকম দেখতো না, তবু ভালো যে কিছু ছবি তোলে, সেটা অন্তত পক্ষে মন্দের ভালো হইলো যে ওইটা একটা কাজে লাগে, প্রমাণে কাজে লাগে। হ্যাঁ, কিন্তু আপনি সমাজটাকে এমন জায়গায় কি করে নিয়ে গেলেন যেই সমাজে প্রতিনিয়ত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ হতো, যেই সমাজটি একটা অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করে একটা দেশ স্বাধীন হয়ে গেল, সেই দেশে আজকে চোখের সামনে মানুষ উঠায় নিয়ে যাবে, যারে তারে মেরে ফেলবে, কথা বলতে সাহস পাবো না কেন? এইটা আসলে ভাবতে হবে, এবং এইটা ভাবতে হবে কারণ দেশটা তো আমাদের সবার দেশ, এটা কোনো একটা ব্যক্তি বা 5জন মানুষের জন্য দেশ না। আমার নিরাপত্তার জন্য, আমাদের নিরাপত্তার জন্য, আমাদের সন্তানদের নিরাপত্তার জন্য এই দেশটাকে দেশের মতো করে গড়ে তোলা দরকার। লুটেরাদের দেশ না এটা, মাস্তানদের দেশ এটা না। জি, জনাব নাঈম আহমেদ, আমি আপনার কাছে যাব, শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি। জি, এই যে স্নিগ্ধা বাউল যে কথাটি বলছিলেন, আমাদের এই আলোচনায়ও এসেছে যে পুলিশ আইনশৃঙ্খলা বাহিনীর কাছে যেতে চায় না, বা আইনি যে প্রক্রিয়াগুলো সেই জায়গায় যেতে চায় না, যে পরবর্তীতে নানা রকম হয়রানি বা বিড়ম্বনায় পড়তে হয়। যেখানে স্নিগ্ধা বাউল বলছিলেন যে উনি নিজে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের একজন কর্মকর্তা, মানে এই পর্যায়ে যার শিক্ষা এবং বিচরণ, তারাই যখন এই জায়গায় যেতে ভয় পায়, তখন সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, প্রান্তিক জনগোষ্ঠী, তাদের জীবনে যখন এ ধরনের দুর্ঘটনা বা বিপর্যয় নেমে আসে, তারা কি আইনের কাছে যেতে পারবে বা যেতে চায়? দেখুন, আইনি যে প্রক্রিয়া সেটা হচ্ছে যে কোনো ফৌজদারি অপরাধ সে দায়িত্ব পুরো রাষ্ট্রের। সুতরাং মামলা যখন হয় তখন হয় রাষ্ট্র বনাম অপরাধী যার নাম থাকে। তার মানে যারা হচ্ছে মেইন স্পিরিট যেটা, যে সিভিল মামলা যেগুলো আছে সেটা যারা প্রতিপক্ষ তারা নিজেরা এই রাষ্ট্র যে মামলার খরচ বহন করে, কিন্তু ফৌজদারি মামলার ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ উল্টো।
সেটা হচ্ছে যে ফৌজদারি মামলার ক্ষেত্রে এই রাষ্ট্রের যত খরচ মামলা ক্ষতি ভিকটিমের পক্ষের, সেটা পুরো দায় দায়িত্ব রাষ্ট্র বহন করে। রাষ্ট্রের পক্ষে লয়ার কাজ করে, রাষ্ট্রের পক্ষে তদন্তকারী অফিসার তদন্ত করে, মামলা চার্জশিট দেয়। এই পুরো প্রক্রিয়াটাই হলো এটা যে রাষ্ট্র বনাম অপরাধী, মানে রাষ্ট্র এই যিনি ভিকটিম তার পুরো দায়িত্বটা নিয়ে নিয়েছে। এখানে যে ঘটনাগুলি সেটা হচ্ছে যে এই আপনার যে সমালোচনাগুলি আমরা পুলিশের শুনতে পাই, একটা পারসেপশন একটা ফ্যাক্ট, দুইটা জিনিস। ফ্যাক্ট তো ফ্যাক্টই, এর তো কোনো বিকল্প নেই, কিন্তু পারসেপশন আর ভ্যারি করে। হয়তো দেখা গেল পারসেপশন যা প্রকৃত আছে তাতে একটু বাড়তে পারে, কমতে পারে, যে খারাপ অবস্থা থেকে তাতে বেশি হতে পারে, কম হতে পারে। ওভারঅল যেটা পারসেপশন সেটা আমরা সেটা হচ্ছে এই যে এই ধারণা তো মানুষের পরিবর্তন করা যাবে না। আর যে আচরণ প্রত্যাশা মানুষের পুলিশের কাছ থেকে সেটা যদি না পায় সে সমালোচনা শুনতে হবে, এবং এই এই যে আচরণগুলি করা উচিত না সেই আচরণ যদি করা সেটা কখনো গ্রহণযোগ্য হবে না। আমি এই ঘটনাটি বলি, যেখানে যে যারা অপরাধী তাকে ধরে পুলিশ স্টেশনে নিয়ে গেল বা পুলিশ ফাঁড়িতে নিয়ে গেল, সেখানে হচ্ছে কতগুলি ব্যাপার, সেটা হচ্ছে আমি ধারণার ফ্যাক্ট থেকে বলছি। সেটা হচ্ছে যে কতগুলি ফর্মালিটিস আছে, যেমন একজন স্টেটমেন্ট নিলে ঠান্ডা মাথায় স্টেটমেন্ট দিতে হয়, একটু সময় লাগে, যে তার কী অবস্থা দেখেছে সেটা সাক্ষী হিসাবে পরে সেই স্টেটমেন্টগুলি আদালতে যাবে এবং তদন্তের একটা অংশ হিসাবে। সেক্ষেত্রে হচ্ছে যে যারা অপরাধীদের ধরে নিয়ে গেল পুলিশ স্টেশন, সেখানে প্রথমত যারা নিয়ে গেছে ধরে তাদেরকে ধন্যবাদ দেওয়া উচিত এবং তার সাথে আচরণগুলি ভালো উচিত এবং বলা উচিত যে আপনার একটু সময় লাগবে, আপনার স্টেটমেন্টগুলি নিতে হবে, নাম ঠিকানা নিতে হবে, কারণ এরা তো একবার চলে গেলে হতে পারে, নাও যেতে পারে। নাম ঠিকানা, মোবাইল অ্যাড্রেস, তারপর তাদের স্টেটমেন্টগুলো এইগুলি হতে পড়ে থাকে। কিন্তু কথা একটাই, সেটা হলো যারা এই ভালো কাজটা করলো, যারা পুলিশের কাজ করলো, অপরাধীকে ধরে থানা নিয়ে গেল, তাদের সাথে যথাযথ আচরণ করা উচিত ছিল, এটা সেটা কাম, তাদেরকে আস্থায় আনতে হবে। আচ্ছা, হ্যাঁ, সেটাতে তারা তো ধন্যবাদ, অনেক কাজ তারাই করে ফেলছে। তদন্তকারী তো সাক্ষী যিনি সাক্ষ্য দেবেন তাকে খুঁজে বের করা, তার থেকে স্টেটমেন্ট না, সেই কাজগুলি থানায় বসেই পাচ্ছে, কিন্তু তার ধন্যবাদ দেওয়া উচিত। সেখানে আচরণগুলি তাদের হ্যাঁ বুঝিয়ে বলতে পারে যে আমার একটু সময় লাগবে একটু, বা এই ধরনের কিছু তথ্যগুলো নিতে গেলে তাদেরকে বসানো, তাদেরকে আপ্যায়ন করা, ভালো ব্যবহার করা, এইটুকু একটা কঠিন জিনিস না, তো সেটা করানো উচিত। এটা না করলে কিন্তু সমালোচনা শুনতে হবে। আমি আইন প্রয়োগকারী সংস্থা একটা প্রাক্তন সদস্য হিসেবে যাই বলেন না কেন, কারণ মানুষের মুখ তো আটকানো যাবে না, যে দাঁত বরকা যে ধারণা সেই ধারণা থেকে তারা বলতেই থাকবে। এখানে এইটাই করেছিল। এখানে আমি বললো যে মামলা হয়েছে ভৈরব থানায়, সেই মামলাগুলি সঠিক তদন্ত হওয়া উচিত, তদন্তের মাধ্যমে আসামি যারা অপরাধী তাদেরকে অবশ্যই বিচারে সোপর্দ করতে হবে এবং মামলা যাতে ফাঁকফোকর না থাকে, যাতে সাক্ষ্য প্রমাণগুলি ভালো থাকে সেটা দরকার, কারণ এই সাক্ষ্য প্রমাণগুলি ফাঁকফোকর না থাকে, তদন্ত যদি সঠিক না হয় তাহলে কিন্তু মামলা কনভিকশন হবে না, সেটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এটা আমি প্রত্যাশা করবার, যেটা বারবার বলা হচ্ছে, যিনি ক্ষতিগ্রস্ত হয়ে তার তো রাষ্ট্রের এগিয়ে আসা উচিত এবং এভাবে আসেও যে তাদের বিশেষ আর্থিক, কারণ এটা একটা ঝুঁকির মধ্যে পড়ে গেছে পরিবার। কারণ একটা হলো যে অভিভাবক তো হারিয়েছে, এটা তো কোনোদিন পূরণ হবে না, এরপরে যে আর্থিক ঝুঁকিগুলো সেটা তো খুব গুরুত্বপূর্ণ। সেখানে রাষ্ট্রের ক্ষমতা অবাধ, রাষ্ট্রের অর্থ অবাধ, সেখানে রাষ্ট্র সেখানে কিন্তু তার এগিয়ে আসতে ব্যবস্থা নিতে পারে, অন্তত পরিবার যারা বাচ্চাদের তারা থাকা বসা ভরণ পোষণ এই কাজগুলি চলতে পারে। ডক্টর তৌহিদুল ইসলাম, আমি আপনার কাছে যাব, যে বিষয়গুলো বলছিলেন উত্তরণের বিষয়েও আমরা বলবো, পাশাপাশি একটি বিষয় আপনার কাছে বলবো, এটি তো একটি ঘটনা, এই যে অস্থিরতা আমাদের ভেতরে তৈরি হচ্ছে, এটি কি এক ধরনের মানে এরকম কি না যেখানে যে সবাই নিজেকে খুব বেশি জাহির করা, খুব কম সময়ে নিজের স্বীকৃতি আদায় করা, যেমন আমি একটু বুঝবার সুবিধার্থেই বলি, আমরা ইউটিউবার বা ইউটিউব যারা করে এরকম কন্টেন্ট তৈরি করে, কন্টেন্ট তাদের ভেতর দেখি খুব অল্প বয়স, কিন্তু তারা দেখা যাচ্ছে তাদের বাবা মাকে গাড়ি উপহার দিচ্ছে, BMW গাড়ি উপহার দিচ্ছে, কিংবা রোলস রয়েস গাড়ি উপহার দিচ্ছে। এই যে এটি একটি কম বয়সের বা এই অবস্থায় আর যারা দেখছে তাদের ভেতরও এক ধরনের প্রতিযোগিতা, যে যেন তেন প্রকারে হোক আমার জীবনের লক্ষ্য হচ্ছে টাকা পয়সার মালিক হওয়া কিংবা এই রকম সেলিব্রিটি, এইসব করতে যেও কি এক ধরনের অস্থিরতা তৈরি হচ্ছে কিনা, আপনি বিস্তারিত? জি, ধন্যবাদ আপনাকে। এটা আপনি প্রশ্নের মাধ্যমে যে পরিস্থিতি তুলে ধরেছেন সেটি যথার্থ। দেখুন, উত্তরণের খুব সহজ কোনো পথ নেই বা চটজলদি। আজকে এটা তো আর এমন কোনো সামাজিক এক ধরনের অসুখ, এটাকে আমরা সোশ্যাল ডিজিজই বলছি, কিন্তু আমার শারীরিক অসুখের ক্ষেত্রে এরকম আছে, মেডিসিন আছে, আজকে খাওয়ালে হয়তো কাল থেকেই আমি ফলাফল পাওয়া শুরু করতে পারি। এই ধরনের সমাজের মধ্যে পরিস্থিতি তৈরি করতে সময় সাপেক্ষ ব্যাপার, রাতারাতি পরিবর্তন হবে না। এখন আমার কাছে যেটি মনে হয় বা আমি যেভাবে দেখি বা উত্তরণের পথগুলো বা বুঝে থাকি, যে মানে সমাজের এগিয়ে যাওয়া মানে হলো দিন পার করা, কিন্তু সমাজের এগিয়ে যাওয়ার দিন পার করা কিন্তু এক নয়। সামাজিক সম্পর্কের যে অগ্রগতি সেটি কিন্তু নির্ভর করবে
যে একটি সমাজের বা একটি দেশের মানুষের মধ্যে পরস্পর সম্পর্কের ধারাটা কেমন, তাদের মধ্যে যে অপরাধ মুক্ত সমাজ বা বিশ্ব বলতে কিছু নাই, দেশ বলতে কিছু নাই, দেশভেদে অপরাধের ধরনগুলো ভিন্ন, কিন্তু অপরাধের ধরন বলে দিবে যে এই দেশের বা এই সমাজের বা এই এলাকার মানুষের মধ্যে চলমান সম্পর্কের কাঠামো এরকম। সেটি কি সহনশীল অবস্থায় আছে, নাকি সহনশীলতার মাত্রা অতিক্রম করেছে, এবং সেখানে কোন বিষয়গুলোর প্রভাব এই সংগঠিত অপরাধ এবং যে একটা সম্পর্কগত অস্থিরতা চলছে সেক্ষেত্রে প্রভাব বিস্তার করছে। আপনি দেখুন যে সমাজ, অর্থনীতি, মানুষের জীবন সব কিছুর উপরে রাজনীতির একটা প্রভাব আছে, এটিকে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। আমরা যদি একেবারে খুব গভীরে গিয়ে কারণগুলো বোঝার এবং উত্তরণের উপায়গুলো অনুসন্ধান করার চেষ্টা করি, আমাদের সমাজে অধিকাংশ ক্ষেত্রেই ক্ষমতা এবং অর্থের একটা দাপট চলছে। এখন এই ক্ষমতা এবং অর্থের সাথে কিন্তু সবার যোগাযোগ নেই, কিন্তু প্রশ্ন হলো যখন যে বিষয়টি সমাজের মধ্যে প্রভাব বিস্তার করে ওই বিষয়ের সাথে সকলের সম্পৃক্ততা বা সংযোগ না থাকলেও প্রভাবটা কিন্তু সকলের উপরই পড়ে। সকলেই কিন্তু ওইরকম একটা অবস্থায় নিজেকে নিয়ে যেতে চায়, যেখানে আপনি বললেন যে আপনি বাবা মাকে অথবা বন্ধুকে অথবা নিজে কোনো একটা কিছু করে জাহির করার একটা প্রশ্ন, এবং সেই জাহির করার প্রশ্নে এসে আমিত্বের প্রভাবটা অথবা লোভ, আমিত্বের যে লোভ সেটা কিন্তু অনেক বেশি প্রভাব বিস্তার করে। আমরা বারবার বলে থাকি, কিন্তু আমাদের এখানে একটা বড় অসুবিধাটা হলো, সেই অসুবিধাটা বলতেও আমার কোনো অসুবিধা নেই, সেটি হচ্ছে যে আমরা সামগ্রিকভাবে এগিয়ে যাওয়ার চেয়ে ব্যক্তিকেন্দ্রিক এগিয়ে যাওয়াটাকে অনেক বেশি গুরুত্ব দেই। আমাদের সমাজের সামাজিক সম্পর্কের অগ্রগতি এখানেই মার খায়, এখানে মার খায় মানে এখানে হোঁচট খায়। এই হোঁচট খাওয়ার কারণে সে আর ঘুরে দাঁড়াতে পারে না। এই কারণে হলো যে এগিয়ে যায় আমরা তার দিকেই কিন্তু সালাম ঠুকি। এবং আপনি চিটাংয়ে বলছিলেন সালাম না দেওয়ার কারণে, রাজনৈতিক নেতাকে সালাম না দেওয়ার কারণে গণ্ডগোল, তার মানে রাজনীতিতে সালাম খুব গুরুত্বপূর্ণ। এবং এই যে দুই কিশোর বসতে না দেওয়ার কারণে একজন আরেকজনকে ফেলে দিল অথবা লাথি দিল, সেই লাথির কারণে তার যে মৃত্যু ঘটেছে, মানে এই যে বয়সে কিশোর কিন্তু তাদের আচরণগুলোর মধ্যে একটা হিংস্রতা। এই অবস্থা, এই কারণে কিন্তু আমরা বলছি যে আমাদের এগিয়ে যাওয়ার প্রেক্ষাপটে সম্পর্কের ধরনগুলোতে এটি মনে করার কোনো কারণ নাই যে আজকে যে বিপদে পড়েছে সেই বিপদ দেখে আমি খুব আনন্দিত হচ্ছি বা আনন্দিত হওয়ার একটা যথেষ্ট কারণ আছে, এটি মনে করার কারণ নাই। কিন্তু এই বোধ কিংবা এরকম একটা অনুভূতি পরিবারের মধ্য দিয়ে, শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে নাগরিকদের মনে অথবা মনস্তত্ত্বে সেই অবস্থাটা তৈরি করতে হবে। এটি কিন্তু রাতারাতি এমনিতে কিন্তু সেই অবস্থা তৈরি হবে না। আপনি দেখবেন আমরা যখন দেশের মধ্যে অথবা দেশের বাইরে যেখানে ভালো কিছু দেখি, ভালো কোনো অভিজ্ঞতার মুখোমুখি হই, আমরা কিন্তু দুইভাবে বিষয়টি দেখি, যে নিজে সেটা অর্জন করার চেষ্টা করি অথবা আমার দেশটি যদি এরকম হতো। তাহলে যারা তৈরি করতে পেরেছে, যারা একটা কল্যাণমূলক সমাজ অথবা দেশ প্রতিষ্ঠা করতে পেরেছে, তাদের কাছে তো গায়েবী কোনো কিছু নেই। তারা কর্মের মধ্য দিয়ে, কর্মসূচির মধ্য দিয়ে, সেবার মধ্য দিয়ে মানুষগুলোকে সেইভাবে তৈরি করতে পেরেছে। তারা একটি মানুষ জন্মগ্রহণ করা, যাকে আমরা মানুষ বলছি, তাদেরকে সত্যিকার অর্থে মানুষে পরিণত করতে পেরেছে। কিন্তু আমাদের দেশে কাউকে মানুষের মতো মনে হলো, যে আগেও বলেছি, তার আচার আচরণগুলো দানবের মতো। এই অবস্থা থেকে আইনের প্রয়োগটা তো এক ধরনের দৃষ্টান্ত বা উদাহরণ স্থাপন করবে, সেটি অস্বীকার করার কোনো সুযোগ নেই। কিন্তু সামাজিকভাবে প্রতিরোধ অথবা এক ধরনের এই ধরনের অস্থিরতার বিরুদ্ধে, সামাজিক অপরাধের বিরুদ্ধে এক ধরনের আন্দোলন থাকাটা কিন্তু খুব অপরিহার্য। অসংখ্য ধন্যবাদ। আমরা শেষ করব স্নিগ্ধা বাউলকে দিয়েই। স্নিগ্ধা বাউল, আপনার শেষ কথা শুনবো, কিছু যুক্ত করবেন, আমরা অনুষ্ঠান শেষ করব। জি, আমি আসলে বলতে চাই যে আমার মা, আমার বৌদি, তারা কিন্তু আসলে সংবিধানের ভাষা বুঝে না, তারা রাষ্ট্র বুঝে না, তারা কিছুই বুঝে না। তারা স্বামী বুঝে, তারা পুত্র বুঝে। সোশ্যাল মিডিয়ার কথা আসলে তো আসলে আমি একটু শুধু যুক্ত করতে চাই, বেশিরভাগই অনেকেই আমাদের কাছে ভালোবাসা দেখিয়েছে, কিন্তু জানেন আমি এই খবরগুলা দেখতে পারি না, কারণ কোথাও না কোথাও কমেন্টে এরকম আছে হিন্দু মরেছে, মালু মরেছে, একদম ওপেন এরকম মন্তব্য আছে এবং তাদের আইডিও ঠিকঠাক আছে। তো এগুলো আসলে আমি জানি না তৌহিদ এখানে আছেন এবং যারা আছেন দেখবেন আপনারা, আসলে আমার ভাই মরেছে, আমার মায়ের বুক খালি হয়েছে,
আর কারো যেন না হয়। স্যার যেটা বলছিলেন যে এটাই প্রথম, এটাই শেষ নয়, কিন্তু আমার মনে হয় এটাই শেষ হোক। যে যন্ত্রণার ভেতর দিয়ে আমি যাচ্ছি, আমার পরিবার যাচ্ছে, একই যন্ত্রণা আর কোনো পরিবারের না হোক। এই দেশটাকে ভালোবেসে আমরা বড় হয়েছি। আমি বিদেশি ডিগ্রি রেখে বাংলাদেশে চলে এসেছি শুধু দেশটাকে ভালোবেসে। তো আমরা আমরা আসলে আমাদের একটা সুন্দর দেশ চাই, সুন্দর সমাজ চাই, এবং একটা সুন্দরভাবে বাঁচতে চাই আসলে। অসংখ্য ধন্যবাদ। আমাদেরও সেই প্রত্যাশা, আর যেন কোনো মায়ের বুক খালি না হয়, আর যেন কোনো সন্তান এতিম না হয়, আর যেন কোনো সংসারের অবলম্বন শেষ না হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।